সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানি প্রতিনিধি দল পৌঁছেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অলরেডি সেখানেই পৌঁছে গেছেন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারাও অল্প সময়ের ভেতরেই হয়তো সুইজারল্যান্ডে পৌঁছে যাবেন, অথবা এমন হতে পারে তারা পৌঁছে গেছেন। আমি এই ভিডিওটি করেছি 21শে জুন, অর্থাৎ রোববার। এখান থেকে আমরা বলতে পারছি যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ পরবর্তী চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হচ্ছে। আমরা এখানে আশাবাদ ব্যক্ত করে রাখতে চাই, এই যুদ্ধবিরতি স্থায়ী হবে ইনশাআল্লাহ। দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি হোক, সারা বিশ্বে শান্তির বার্তা বয়ে আনুক। তবে এই শান্তির সুতাবাস বয়ে যাওয়ার ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়াতে পারে যে বিষয়টি, সেটি হচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি। আমি সর্বশেষ যে খবর দেখলাম তাতে ইরানিদের চাপে ইসরায়েল রয়েছে, লেবাননের যুদ্ধবিরতি ঘোষণা করেছে, তারা আর হামলা চালাবে না। নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন দক্ষিণ লেবাননে কোন রকম হামলা যেন না চালানো হয়। তবে এর ভেতরে বৃহস্পতিবার থেকে আজ সোমবার পর্যন্ত ইসরায়েল এবং হিজবুল্লাহ ভিতরে যে লড়াই হয়েছে তাতে ইসরায়েলের 6 জন সেনা নিহত হয়েছেন এবং অন্তত 21 জন আহত হয়েছেন। এর কম বেশি হতে পারে। মোট হতাহতের সংখ্যা 27 জন দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে লেবাননের এই যুদ্ধ হয়তো নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে লাভবান করবে, কিন্তু প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা করতে হলে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করার কোনো বিকল্প নেই। কিন্তু এই জায়গায় এসে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, ইসরায়েল কি সত্যিই মধ্যপ্রাচ্য শান্তি চায়? তারা লেবাননে হামলা বন্ধ করবে কি না? যদি হামলা বন্ধ না করে তাহলে পরিণতি কি হবে? সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় যাই। ইরানের পক্ষ থেকে একটি শক্তিশালী প্রতিনিধি দল সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা শহরে অলরেডি পৌঁছে গেছেন। ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান আলোচক বাকের কালিবাবাফ। ওপাশে মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি অলরেডি জেনেভা শহরে এসে পৌঁছেছেন। আগে থেকে স্টিভ উইটকফ এবং জারেদ কুশানার সেখানেই ছিলেন। এপাশে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির, তারাও সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা শহরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হয়তো তারা এতক্ষণে সেখানে পৌঁছে গেছেন। এদিকে গতকাল ইরান সফরে গিয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়েদ মহসিন রাজা নাকবি। ইরানি প্রতিনিধি দলের সাথে তেহরান থেকে জেনেভার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, আর তারও যাওয়ার কথা রয়েছে। তিনি গেছেন বলে যতদূর খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়। তার মানে হচ্ছে এই আলোচনাটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের পক্ষ থেকে বিশেষভাবে তৎপরতা ছিল এবং এখনো আছে।
ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায়, লেবাননের সাথে যুদ্ধ বন্ধ না করা, এইসব ইস্যুতে ইরান যে শক্ত অবস্থানে ছিল, সেই জায়গা থেকে হয়তো কিছুটা কূটনৈতিক তৎপরতা চালিয়ে বা ইরানি কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নাকবি হয়তো প্রতিনিধি দলকে রাজি করেছেন। আর তারা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। এই আলাপে, এই চুক্তিতে আরো বিভিন্ন দিক নিয়ে কথা বলার আগেই একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে। সেটি হচ্ছে, আমরা সবাই দেখছি প্রথম থেকেই পাকিস্তান এবং এই কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যের শান্তি, এই যুদ্ধের অবসান, এগুলোর জন্য খুবই খুবই চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টার পেছনে যে সমস্ত কারণ থাকতে পারে, আমি এর আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি। হয়তো তারা কূটনৈতিকভাবে একটা মধ্যপ্রাচ্য, একটা উচ্চ অবস্থানে, উচ্চ আসনে থাকতে চাইছে। মধ্যপ্রাচ্য একটা প্রভাবশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে। এছাড়া বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন হতে যাচ্ছে, সেই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় পাকিস্তান নিজের অবস্থানও একটা পাকপোক্ত জায়গায় নিতে চাইছে, এটাই আমার বিশ্বাস। যার কারণে ইরান অনেক সময় শক্ত অবস্থান ছিল। তখন দেখা গেছে পাকিস্তান ইরানকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। পাকিস্তান আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে। এটাই একটা আঞ্চলিক দেশ হিসেবে, ইরানের প্রতিবেশী দেশ হিসেবে এবং একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ হিসেবে পাকিস্তান আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে পাকিস্তান সরকারকে এবং পাকিস্তানের সেনাপ্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, যাই হোক, এই আলোচনা যখন আজকে শুরু হতে যাচ্ছে সুইজারল্যান্ডে, সেখানে প্রধান দুটো বিষয় আলোচনা হবে। ইরানের পক্ষ থেকে একদম ক্যাটাগরিক্যালি বলা হয়েছে, যেহেতু লেবাননের যুদ্ধবিরতি করা এই 14 দফার সমঝোতার মধ্যে 1 নম্বর দফা, অতএব লেবাননের যুদ্ধবিরতি না হলে আমরা আলোচনায় যাব না। এটা ছিল ইরানিদের কথা। এখন আলোচনায় যখন যাচ্ছে, তখন সর্বপ্রথম আলোচনার এজেন্ডা হচ্ছে লেবাননে পরিপূর্ণভাবে যুদ্ধবিরতি করা, অর্থাৎ ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। ইসরায়েলের আগ্রাসন যদি বন্ধ না করা হয় এবং আমেরিকা যদি এই ব্যাপারে কার্যকর ভূমিকা না রাখে, তাহলে ইরান এই আলোচনা করবে না, এই আলোচনা আর আগাবে না। ইরানের পক্ষ থেকে ঘোষণা একদম পূর্ব থেকে বর্তমান পরিষ্কার। বন্ধুরা, শুধু তাই না, আমি গতকাল রাতে ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, ইরানের পক্ষ থেকে এই কথাও বলা হয়েছে বা এই পদক্ষেপ নেওয়া হয়েছে, গতকাল যখন ইসরায়েল দক্ষিণ লেবাননে আবার বড় ধরনের হামলা করলো এবং 16 জন বেসামরিক নাগরিক নিহত হলো, তখন ইরান থেকে সাথে সাথেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে এই আলোচনায় তারা অংশ নাও নিতে পারে, যদি কিনা লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হয়, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হয়। ইরানের এই শক্তিশালী অবস্থানের কারণে পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি দক্ষিণ লেবাননের সব ধরনের হামলা ও অভিযান বন্ধ করার নির্দেশ প্রদান করিয়াছেন। তবে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কি না তা এখনো পরিষ্কার না। সম্ভবত আমরা ধারণা করছি সম্ভবত তিনি নির্দেশ দেননি। যদি নির্দেশ দিতেন তাহলে হামলা বন্ধ হয়ে যেত। নেতানিয়াহু এই নির্দেশ দিয়েছেন, আমি একদম জোরালোভাবে বিশ্বাস করছি, জোরালোভাবে ধারণা করছি আমেরিকার ছাপের কারণে তিনি নির্দেশ দিয়েছেন। মন থেকে নয়, মন থেকে উনি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন না।
যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং যখন এই আলোচনা আবার অনিশ্চিত হয়ে পড়েছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে বিশেষভাবে হুমকি দিয়েছেন। হয়তো এই কথা বলেছেন, তোমরা যদি আমাদের কথা না শুনো তাহলে আমরা তোমাদের পাশে থাকবো না। ইসরায়েলের পাশে যদি আমেরিকা না দাঁড়ায়, ইসরায়েল তো 2 সপ্তাহ টিকবে না। মধ্যপ্রাচ্যে এরকম একটা পরিস্থিতি বর্তমানে এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে মার্কিন আমেরিকার এই হুমকির মুখে হয়তো নেতানিয়াহু সব ধরনের হামলা ও অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ লেবাননে। কিন্তু সেনা প্রত্যাহার যদি না করে, তাহলে ইরান হয়তো আবার বেঁকে বসবে সুইজারল্যান্ডের আলোচনা থেকে। ওখান থেকে সেনা প্রত্যাহারও করতে হবে, কারণ লেবানন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ইসরায়েল সেখানে সেনা মোতায়েন করতে পারে না, ইসরায়েল সেখানে সেনা মোতায়েন রাখতে পারে না। বন্ধুরা, এদিকে গতকাল হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিলেও মার্কিন স্যানকম অর্থাৎ মধ্যপ্রাচ্যের সামরিক বিষয়গুলো যারা পর্যবেক্ষণ তত্ত্বাবধায়ন করে তারা জানিয়েছে না, হরমুজ প্রণালী খোলাই আছে, জাহাজ চলছে যথারীতি আগের মতোই। কিন্তু ইরানের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে, ইরানের আইআরজিসির হেডকোয়ার্টার্স, যেটার নাম সম্ভবত খাতামুল আম্বিয়া, এটাই হতে পারে, সেখান থেকে পরিষ্কার করে বলা হয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমার কাছে মনে হয় স্যানকম এই কথা বলছে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ না হওয়ার বিষয়টি তারা বলছে এই কারণে যে এটা অবশ্য কারণ আছে। কারণটা কি? এই কারণে যে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, এই কথা যদি ছড়িয়ে পড়ে বিশ্বে আবার অস্থিতিশীল তৈরি হবে, তেলের দাম বেড়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের সরকারের অবস্থান আবার পূর্বের মতো নড়বড় হয়ে যাবে আমেরিকার জনগণের ভেতরে, আমেরিকার রাজনৈতিক অঙ্গনে। সেক্ষেত্রে তারা দেখতে চাইছে যে না, হরমুজ প্রণালী খোলাই আছে। কিন্তু ইরানের সামরিক হেডকোয়ার্টার থেকে যখন ঘোষণা করা হয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, তখন অবশ্যই হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। এখন কখন খুলে দেওয়া হয়েছে বা কতক্ষণে খুলে দেওয়া হবে, সেটা নিতান্তই সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমি একজন বিশ্লেষক হিসেবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ইরানের সামরিক হেডকোয়ার্টার থেকে যখন বলা হয়েছে, তখন এটা অবশ্যই বন্ধ করার কথা। কারণ ইরান যা বলে তাই করে, আমেরিকার মতন নয়, বলবে একটা করবে আরেকটা। ইরান যা বলে তা করে, আমরা মুসলমান। বন্ধুরা, যাই হোক, এই হরমুজ প্রণালী দিয়ে ডোনাল্ড ট্রাম্প আজকে আবার তার নিজস্ব ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন। তাতে যে কথা বলছেন তা নিয়ে আবার অনেক ধরনের সংকট তৈরি হতে পারে ইরানের সাথে। আপনারা কি জানবেন সেটা কি? ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে করে বলছেন, খসড়া সমঝোতা সই হওয়ার পর যে 60 দিন সময়, এই 60 দিন ইরান টুল নিতে পারবে না, নেওয়ার কথাও না। তারপর তিনি বলেছেন তারপরেও নিতে পারবে না, অর্থাৎ 60 দিনের পরেও ইরান হরমুজ প্রণালী থেকে কোনো প্রকার টুল নিতে পারবে না। আর যদি 60 দিনের পরে টুল নিতে হয়, তাহলে আমেরিকা নেবে। চিন্তা করছেন, 60 দিন পরে টুল নিলে আমেরিকায় নেবে। পাগলে কি বলে, ছাগলে কি খায়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি চূড়ান্ত চুক্তিতে না পৌঁছায়, তাহলে হরমুজ প্রণালীতে আমেরিকা টুল বসাবে। আচ্ছা বন্ধুরা, বলেন তো, হরমুজ প্রণালী কি ট্রাম্পের মালিকানা পড়ছে? এটা ফারস্য সাগর। আসলে ট্রাম্প আসলে পাগল হয়ে গেছে। টুল আলাপ করবে এবং তারা টুল আদায় করবে। আমার কাছে এই কথাটা একটু হাস্যকর মনে হচ্ছে, তাই আমি হাসলাম। যদিও এর রাজনৈতিক গুরুত্ব আছে অন্যভাবে, আমি সেই কথা আপনাদের বলছি।
কিন্তু হাস্যকর মনে হচ্ছে এই কারণে যে হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে পারস্য উপসাগরে। এখানে হরমুজ প্রণালীর দুই পারের দুই দেশ হচ্ছে ইরান এবং ওমান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, টুল, পরিবেশ যা কিছু সব কিছুর সাথেই এই দুই দেশের সম্পর্ক। আমেরিকার সাথে কিসের সম্পর্ক? আমেরিকা এখানে কিভাবে টুল আরোপ করে এবং কিভাবে টুল নেবে? আশ্চর্য ব্যাপার। তারপরও তিনি যা বলছেন তার মানে আমি বুঝতে পারছি কোথাও কোথাও এই খবরটা এরকম ভাবে ব্যাখ্যা হিসেবে এসেছে। সম্ভবত CNN এ এই ব্যাখ্যা এসেছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারলে হরমুজ প্রণালীতে টুল আরোপ করবেন। এই কারণে যে যুদ্ধ তার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে। কিন্তু এটা কি সারা বিশ্বের কেউ মানবে? তাকে যে যুদ্ধ করতে আসতে বলেছিল এবং কেন সে যুদ্ধ করলো? এখানে তাকে কে বলেছিল যুদ্ধ করতে আসার জন্য এবং কেন সে এখানে যুদ্ধ করতে আসলো? তার এই ক্ষতি করার দরকারটা কি ছিল? ইরান যে হামলা চালিয়েছে, আর আগে তো হামলা চালায়নি। ইরানে ইরানে যে হামলা চালিয়েছে তার আগে তো হামলা চলেনি। তাকে এই যুদ্ধ করতে আসতে বলেছিল কে? অতএব ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আমার কাছে মনে হয় অনেকটা হাস্যকর। বন্ধুরা, যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের এই অতিকথন, বেশি কথা বলা, তারপর অবস্থান থেকে হঠাৎ করে সরে সরে যাওয়া, এগুলো আসলে যে কোনো আলোচনার জন্য ঝামেলার ব্যাপার। সংকট তৈরি করে, সমস্যা তৈরি করে, কোনো সমস্যার সমাধান হয় না। ইরান এই কথাই কিন্তু বারবার বলে আসছে। তো এখন হয়তো একটা ভালো খবর আসতে পারে, এই কারণে যে জেডি ভান্সের মতো তুলনামূলক ঠান্ডা মাথার মানুষ, যিনি রাজনীতি বা কূটনীতিকে গুরুত্ব সাথে দেখেন, তিনি এই আলোচনার প্রধান হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু তিনি এরই মধ্যে ইসরায়েলের সাথে বেশ বাক বিতণ্ডতায় জড়িয়েছেন এবং তিনি কঠোর সুরে কঠোর কথা বলছেন। তিনি সবচেয়ে কঠিন কথা বলছেন যে কোনো সমস্যার সমাধান ইসরায়েল হত্যাকাণ্ডের ভেতর দিয়ে করতে চায়। যে কোনো সমস্যা তারা হত্যাকাণ্ড চালিয়ে থামিয়ে রাখতে চায়। এটা ঠিক না, এটা ঠিক না, এটা উচিত না। ইসরায়েলের জন্য এটা সবচেয়ে কঠিন একটি বক্তব্য, যা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন। তিনি ইসরায়েলকে বারবার বলেছেন এই চুক্তি তাদেরকে মেনে নিতেই হবে, না মেনার কোনো সুযোগ নেই। ইসরায়েলের কথা মতো আমেরিকা সবকিছু বুঝতে পারে না। সেক্ষেত্রে এই আলোচনায় যেহেতু তিনি নেতৃত্ব দিচ্ছেন, আমার ধারণায় এই আলোচনা থেকে হয়তো একটা ভালো ফলাফল বেরিয়ে আসতে পারে। আপনারা কি মনে করেন? তবে আমি আবারও বলি, এই আলোচনা সফল হওয়া বা না হওয়া, এই সমস্ত সবকিছুর সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কে জানেন? সে হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের যেসব উগ্রবাদী, যুদ্ধবাদী মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে রাজনীতিবিদ আছেন, তাদের ভূমিকা, তাদের অবস্থান দায়ী। যেমন ধরে নেওয়া যাক, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, আমেরিকা যতই বলুক আমরা দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবো না, যুদ্ধ বন্ধ করব না। নেতানিয়াহু যেখানে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন, সেখানে তিনি এই কথা বলেছেন। একটার মুখের কথা ঠিক নাই। আবার ইতামার বেন গাভিরও একই রকম ভাবে, একই সুরে কট্টরপন্থী আরো কিছু লোক আছে সেখানে। যেমন ইসরায়েল খাটস চিনছেন? আমি খাটস কই, খাট ডাকা কি, তিনি কিন্তু এরকম কট্টরবাদী। নেতানিয়াহু কট্টরবাদী মুঠেই কম নন, নেতানিয়াহু আরো বড় কট্টরবাদী। মার্কিন প্রেসিডেন্ট গতকাল বলেছেন, এই যুদ্ধবাজ মন্ত্রী, মুজবাজ নেতা, উনি বলেছেন নেতানিয়াহু আর বেশি কঠোরবাদী। কিন্তু নেতানিয়াহু যখন এই ভূমিকা নিতে যাচ্ছেন, তখন কিন্তু তারা এই বক্তব্য দিচ্ছেন।
তার মানে এই দাঁড়ায় লেবাননের যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হয়, কতটা শান্তি ফিরে আসে এবং আসলে ইসরায়েল সেনা প্রত্যাহার করে কি না, এ সমস্ত কিছু সবকিছু দেখার ব্যাপার। যদি এগুলো না সরায়, আগ্রাসন বন্ধ না করে লেবাননে, তাহলে যা দাঁড়াবে সেটা হচ্ছে অনিবার্য ইরান ইসরায়েল আবার সামরিক যুদ্ধ। আর সেই যুদ্ধে আঞ্চলিক প্রক্সি ফোর্সও জড়িয়ে যেতে পারে। আর তাতে মধ্যপ্রাচ্যে একটা বড় সংকট তৈরি হবে আমার কাছে মনে হয়। বন্ধুরা, আর আমেরিকা যদি তাতে ইসরায়েলকে সাপোর্ট না দেয়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। আর আমেরিকা যদি সাপোর্ট দেয়, তাহলে আমেরিকা ইসরায়েলের সাথে আবার নতুন করে ইরানের যুদ্ধ শুরু হবে এবং সেই যুদ্ধ হতে পারে ভয়াবহ এবং চূড়ান্ত যুদ্ধ। কথাই আছে না, যার সাথে চুক্তিতে হয় না, যার সাথে আলাপ আলোচনায় হয় না, তার সাথে যুদ্ধেই সমাধান আসে। এবং সেই যুদ্ধ হতে পারে কঠোর যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ, চূড়ান্ত যুদ্ধ। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করি যুদ্ধ নয় শান্তি হোক, যুদ্ধ নয় শান্তি হোক। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমাদের সবার এটাই কামনা। আমরা আশা করি মধ্যপ্রাচ্যে তথা সারা বিশ্বে সত্যি শান্তির সুবাতাস বয়ে আসুক। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখান থেকেই শেষ করেছি, এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত শুনতে চাই। নেতানিয়াহু যুদ্ধবিরতির কথা জানিয়েছেন, কিন্তু সেনা প্রত্যাহারের ঘোষণা দেননি। আপনারা কি মনে করেন? ইরানের চাপে বা আমেরিকার চাপে ইসরায়েল লেবাননে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হবে? যদি বাধ্য না হয়, তাহলে পরিণতি কি হতে পারে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।